দেখ, আজকে তোদের যেটা পড়াবো সেটা হচ্ছে তোর কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এই যে চ্যাপ্টারটা আমাদের আছে, সেই কুলম্বস ল এর পোর্শনটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা নেক্সট দিন করব। তো কুলম্বস ল এরও কিছু কিছু নিউমেরিক্যাল হয়তো আজকে ক্লাসটা বাকি থাকবে। তো আজকে কুলম্বস ল এর টোটাল যে পোর্শনটা সেটা আমরা আজকে শেষ করে নেবো। দেখ, ব্যাপারটা বলি, লাস্ট ক্লাসে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ধর একটা চার্জ পার্টিকেল, ঠিক আছে, সেটা মেবি পজিটিভ মেবি নেগেটিভ, দুটো যদি সেম নেচারের চার্জ হয়, দুটো সেম নেচারের চার্জ আমরা জানি হচ্ছে রিপালস করে, আর দুটো অপোজিট নেচারের চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে। তারও একটা স্পেশাল প্রপার্টি দেখে আমি বলে এসেছিলাম যে সেম নেচারের চার্জও কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। কখন? যদি একটার থেকে আর একটার ভ্যালু, মানে একটা চার্জের দেখ ভ্যালু, আমি ঠিক এই এক্সাম্পলটাই প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম, যেটা হচ্ছে একটা 1 কুলম আর একটা হচ্ছে 1000 কুলম। তাহলে 1000 কুলমের ভ্যালুটা 1 কুলমের থেকে অনেক গ্রেটার। সেই সেন্সে তুই কিন্তু বলতে পারিস যে তোর যে ভ্যালুটা, সরি, অ্যাট্রাকশন এর ক্ষেত্রেও হতে পারে, মানে 1000 কুলমটা 1 কুলমকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তো সেই স্পেশাল প্রপার্টিটা না গেলাম, আমরা আমরা জেনারেল যেটা ফিনোমেনা আমাদের, দ্যাট ইজ পজিটিভ পজিটিভকে রিপালস করে আর পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, এই প্রপার্টি দিয়ে আমরা এই অ্যাট্রাকশন বা রিপালশন কোনটা কি হবে সেটা আমরা জেনে গেছি, কিন্তু কতটা অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে অ্যাট্রাকশন অর কতটা অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে রিপালশন হবে সেটা কিন্তু দেখ আমরা জানি না। ঠিক আছে, তো সেইটা বলতে পারিস জানার জন্যই আমাদের এসছে হচ্ছে কুলম্বস ল। এই কুলম্বস লটা হচ্ছে তাহলে দুটো চার্জের মধ্যে, দুটো কেন, দুটো তিনটে চারটে এক্সেট্রা এক্সেট্রা চার্জের মধ্যে হতে পারে, কিন্তু ফোর্সটা অ্যাক্ট করবে যে কোনো দুটো চার্জের জন্য। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা আজকে চলে আসবো হচ্ছে কুলম্বস ল। ওকে, দেখ, কুলম্বস ল আমি আসছি ফার্স্ট। দেখ, কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা আমরা আজকে পড়বো। তার মধ্যে একটা পার্ট যেটা হচ্ছে কুলম্বস লটা পড়বো বললাম, এই পোর্শন। তো প্রথমে দেখ আমি বলি, এই কুলম্বস লটা আমাদের গ্র্যাভিটেশন যেটা ছিল, সেই গ্র্যাভিটেশনাল ল মতো কিছুটা, নিউটনিয়ান গ্র্যাভিটেশনাল ল দেখ যেটা ছিল, ঠিক সেরকম ধরাই কিছুটা। তো প্রথমে আমি দেখ চলে আসবো, এই কুলম্বস ল এর কিছু কিছু লিমিটেশন আছে, মানে কুলম্বস লটা কখন আমি অ্যাপ্লাই করতে পারবো সেই পোর্শনটা প্রথম আসি। দেখ, লিমিটেশন অফ লিমিটেশন অফ কুলম্বস ল, ফার্স্ট হচ্ছে এটা। তো লিমিটেশনে দেখ বলি, সেম যেমন গ্র্যাভিটেশনে করেছিলিস যে মাস দুটো হতে হবে পয়েন্ট মাস, ঠিক সেম অ্যাজ কুলম্বস ল এর ক্ষেত্রে বলবো দি চার্জেস শুড বি পয়েন্ট চার্জ। যে চার্জটা নেব আমরা, যে চার্জ দুটো নেব, এখানে দুটো নিয়ে ধর করছি আমরা ক্যালকুলেশনটা, সেই চার্জ দুটো কিন্তু আমার হবে পয়েন্ট চার্জ। ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড দেখ আমি যেটা লিখবো, সেই সেকেন্ড প্রপার্টিটা বা লিমিটেশন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে the distance between two charge particle is greater than the size of the charge particle. That is atomic
ডায়ামিটার, যার অর্ডার হচ্ছে 10⁻⁻15 মিটার। দেখ এই ব্যাপারটা বলি, আমি লিখেছি দেখ দি ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, টু চার্জ পার্টিকেল ইজ গ্রেটার দ্যান দি সাইজ অফ দি চার্জ পার্টিকেল। মানে এরম দ্বারা যদি দেখ আমি ধরি এই একটা চার্জ পার্টিকেল, এই একটা চার্জ পার্টিকেল, এটা ধরলাম হচ্ছে Q1 চার্জ, এটা ধরলাম হচ্ছে Q2 চার্জ, ঠিক আছে। একটা লিখেছি আমি দেখ Q1 চার্জ, আর একটা লিখেছি আমি দেখ Q2 চার্জ। তাহলে এদের যে মাঝের ডিস্টেন্স বলতে পারিস, সে মাঝের ডিস্টেন্সটা দেখ ঠিক এরকম লিখছি আমি, এটা ধর লিখলাম হচ্ছে R, ঠিক আছে। এই R ডিস্টেন্সটা এটা কিরকম হবে দেখ, এটা এইভাবে পয়েন্ট না ধরে এইভাবে ভালো বুঝতে পারবি। এইটা আছে আর এই একটা চার্জ, দেখ এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এটা হচ্ছে R, এটা Q1 চার্জ পার্টিকেল, এটা Q2 চার্জ পার্টিকেল। আমি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা এইটার ক্ষেত্রে আমি R1 কনসিডার করেছি। দেন দেখ এখানে এইটা সামথিং কিছু ডিস্টেন্স অ্যাপার্টে আছে, যদি এইরকম থাকতো মানে একবারে টাচ করে আছে, তাহলে এদের যে দেখ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এটা মানেই হচ্ছে যে কোনো একটা ডায়ামিটার। দেখ এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এই যে কোনো একটা ডায়ামিটার, এইটা বা এটা যা খুশি বলতে পারি। তাহলে সব থেকে স্মলেস্ট পার্টিকেল কে আমি যদি এখানের ক্ষেত্রে কনসিডার করে ধরে নিই হচ্ছে যে এটা অ্যাটম, দেখ একটা অ্যাটম, এই যে একটা অ্যাটম, তাহলে এদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা সেটা মিনিমাম দেখ কত হচ্ছে একটা অ্যাটমের ডায়ামিটার। তার জন্যই দেখ লিখেছি the distance between two charge particle is greater than the size of the charge particle or the atomic diameter, so that is the atomic diameter, ঠিক আছে। বা এটা এইভাবেও কোনো কোনো বইতে লেখা থাকে যে the size of the particle is negligible compared to the distance between the particle, obviously particle না লিখে চার্জ পার্টিকেল লিখবো। এটা বলতে পারিস। দেখ কুলম্বস ল হচ্ছে দি repulsive or attractive force between two charge particle is directly proportional to the product of the two charges and inversely proportional to the square of the distance between them। দেখ গ্র্যাভিটেশনের মতো পুরোপুরি সেম জিনিসটা। এখানে একটা চার্জ পার্টিকেল ছিল যেটা হচ্ছে Q1, এই জায়গাটা একটা চার্জ পার্টিকেল ছিল যেটা হচ্ছে Q2,
এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। ওকে, তাহলে দেখ কুলম্বস লটা কি, দেখ দি রিপালসিভ অর অ্যাট্রাকটিভ ফোর্স। কেন রিপালসিভ অর অ্যাট্রাকটিভ দুটোই বলেছে? কজটা হচ্ছে দেখ এটা নেচারের উপর ডিপেন্ড করছে। Q1 পজিটিভ Q2 পজিটিভ, তাহলে অবভিয়াসলি হবে রিপালসিভ। Q1 নেগেটিভ Q2 নেগেটিভ, অবভিয়াসলি হচ্ছে তোর কি রিপালসিভ। আবার যদি দেখ এমন হয় যে তুই এখান থেকে বলতে পারিস একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে সেই সেন্সে আমি বলতে পারি যে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তো সেখানে সেটা বলছে দেখ দি রিপালসিভ অর অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি, দেখ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি টু চার্জেস, এইটা একটা। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দেম। গ্র্যাভিটেশনও দেখ ছিল, গ্র্যাভিটেশনে মনে করো দেখ এফ ভ্যারিজেস ছিল m1 m2 আর ভ্যারিজেস ছিল 1/r²। তাহলে ঠিক সেম অ্যাজ দেখ এখানেও এলো আমাদের যে এফ ভ্যারিজেস q1 q2 আর ভ্যারিজেস 1/r²। তাহলে দেখ এফ ভ্যারিজেস q1 q2 এটা একটা, আর একটা হচ্ছে এফ ভ্যারিজেস 1/r², রাইট? তাহলে এখান থেকে আমরা এই দুটোকে কম্বাইন করে কি লিখতে পারি, এফ ভ্যারিজেস q1 q2/r²। দেন আমি কি করছি দেখ এই জায়গাটা একটু ভালো করে বুঝবি সবাই। এফ ইজ ইকুয়ালস টু ভ্যারিজেসটা তুলে নিয়ে একটা কনস্ট্যান্ট আনছি কে প্রাইম q1 q2/r², কমা দিয়ে লিখছি হোয়ার কে প্রাইম ইজ দি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই যে কে প্রাইম যেটা লিখেছি সেটা হচ্ছে জাস্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইটা দেখ তোর লটা চলে গেল, ঠিক আছে? এবার এর দেখ কিভাবে কি আমরা এটাকে ডিরাইভ করবো। আবার দেখ উপরে পোর্শনটা মুছছি আমি, প্রথম হচ্ছে দেখ ইন সিজিএস ইউনিট, সিজিএস ইউনিটে যদি করি দেখ কে প্রাইম ইজ ইকুয়ালস টু আসবে 1/k। এই কেটা কি, হোয়ার কে ইজ দি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম। মিডিয়ামটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে তোর কি, ওকে? তাহলে ফোর্সটা কিরকম আসবে, এফ ইজ ইকুয়ালস টু 1/k q1 q2/r²। এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা বললাম এটা নিয়ে আমি আরো কিছু আসছি একটু পর, শুধু আপাতত মনে রাখ কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k ইন সিজিএস ইউনিটে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু 1/k q1 q2/r², দেখ এটা লিখতে পারবো। এবার এই যে কে এর ভ্যালুটা ফর এয়ার কে ইজ ইকুয়ালস টু 1.0006 এরকম হয়, আর ফর ভ্যাকিউম কে ইজ ইকুয়ালস টু 1, ভ্যাকিউমে হয় 1 আর এয়ার হয় কে ইজ ইকুয়ালস টু 1.0006, যেটাকে আমরা নেয়ার ইকুয়ালস টু 1 লিখে দিই, ঠিক আছে? আবার ধর ফর ওয়াটার কে ইজ ইকুয়ালস টু 80.6, কোনো কোনো বইতে 81ও দেওয়া থাকে এটা। আর ফর গ্লাস কে ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে? তাহলে আমি যদি দেখ এখন লিখি যে ফর
एयर और वैक्यूम F is equals to Q1 Q2 by R স্কয়ার। তাহলে দেখ এয়ারে আর ভ্যাকুয়ামে হলে ঠিক আছে, তাহলে সেখানে আমার F is equals to আসবে Q1 Q2 by R স্কয়ার। এটাকে আমি ওখান থেকে লিখতে পারি। যে জায়গাটা আমি ছিলাম দেখ, যে এই যে দেখ এই জায়গাটায় যে F is equals to Q1 Q2 by R স্কয়ার, এটা হচ্ছে ফর এয়ার অর ভ্যাকুয়ামের ক্ষেত্রে। এবার যদি এই কেসটাই হয় দেখ যে এসআই ইউনিটে, দেখ ইন এসআই ইউনিট, তখন দেখ কে প্রাইম ইজ ইকুয়ালস টু আসে 1/4 পাই এপসাইলন, 1/4 পাই ইপসাইলন। এই ইপসাইলনটা কি, হোয়ার epsilon is the electrical permittivity। এই এপসাইলন হচ্ছে কোন একটা মিডিয়ামের ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, সেই জন্য লিখে দিচ্ছি ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ দি মিডিয়াম। হ্যাঁ, ওকে, তাহলে লটা কি আসবে দেখ, রিলেশনটা F is equals to 1/4 পাই এপসাইলন Q1 Q2 by R স্কয়ার, 1/4 পাই এপসাইলন Q1 Q2 by R স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমি যদি করি যে নাও এপসাইলন ইজ ইকুয়ালস টু কে এপসাইলন নট, এটা একটা রিলেশন। এপসাইলন ইজ ইকুয়ালস টু হচ্ছে কে এপসাইলন নট, তাহলে F ইজ ইকুয়ালস টু দেখ 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, এটা আসবে। তাহলে কোনটা কি, এখানে এই যে এপসাইলন নট, হোয়ার এপসাইলন নট ইজ দি ফ্রি স্পেস ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ঠিক আছে, ফ্রি স্পেসে ইলেকট্রিক্যাল পারমিটিভিটিটাকে আমরা এপসাইলন নট দিয়ে ডিনোট করি। তাহলে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন বাই এপসাইলন জিরো, বা এপসাইলন ইজ ইকুয়ালস টু কে এপসাইলন নট। এপসাইলন নটটা হচ্ছে ফ্রি স্পেস ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, যার দেখ ভ্যালু আছে একটা পারফেক্ট 8.854 ইন্টু 10⁻⁻12, 8.854 ইন্টু 10⁻⁻12। আমি জাস্ট এখন লিখে রাখলাম এসআই ইউনিট, ইউনিটটা আমি পরে আসছি। ঠিক আছে, যে এপসাইলনের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট। ওকে, দেন দেখ তাহলে আমি যদি এখন এবার লিখি যে ফর ভ্যাকুয়াম অর এয়ার, ঠিক আছে, যে ফর এয়ার অর ভ্যাকুয়াম, তখন দেখ F is equals to 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার আসবে। কেন বলতো, দেখ 1/4 পাই কে এপসাইলন নট ছিল, ভ্যাকুয়াম বা এয়ারে এই কে এর ভ্যালুটা কত, 1, লিখে দিচ্ছি সিন্স কে ইজ ইকুয়ালস টু 1 ফর এয়ার অর ভ্যাকুয়াম,
এয়ার বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে তুই বলতে পারিস দেখ যে ভ্যালুটা হচ্ছে তোর 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে K ইজ ইকুয়ালস টু 1, এটাকে আমি বলে দিলাম। দেন দেখ এখানে দেখ এপসাইলনের মান আমার জানা আছে, যেটা এখানে লিখে দিয়েছি তোদের, পাই জানি, 4 জানি। এই যে 1/4 পাই এপসাইলন নট, এইটার ভ্যালু আছে 9 ইন্টু 10⁹, আর বাকি পড়েছিল কি Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখ 1/4 পাই এপসাইলন নট যেটা টোটালটাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 1/4 পাই এপসাইলন নট এর মানটা আসবে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹, এটা মনে রাখবি। তাহলে যে কোনো কিছু নিউমেরিক্যালে দেখ আমি এটাকে আলাদা করে করতে যাবো না, 1/4 পাই এপসাইলন নট যেখানেই আসবে আমি 9 ইন্টু 10⁹টাকে পুট করে দেবো। তাহলে দুটো জিনিস পেলাম। দেখ কি কি দেখ আরেকবার আমি লিখে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে ইন সিজিএস সিস্টেম, ইন সিজিএস F is equals to 1/k Q1 Q2 by R square, আর in SI F is equals to 1/4 K epsilon naught Q1 Q2 by R square। আমি এয়ার ফেয়ার কিছু কনসিডার করিনি এটা। সেখানে কি, সেখানে একটা জিনিস লিখে দিচ্ছি, হোয়ার 1/4 পাই এপসাইলন নট এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 9 ইন্টু 10⁹, এটা এখান থেকে আমি বলতে পারি। তাহলে দেখ এখান থেকে আমাদের এই সেন্সটা আমরা বুঝতে পারছি যে ইফ উই প্লেস দি চার্জেস in a dielectric medium, then dielectric medium instead of air or vacuum, then force between the charges decreases by 1/k times। দেখ একবার দেখ, যখন আমার তোর এয়ার ছিল, এইটাকে যদি তুই বলতিস ফর এয়ার যেটা আগে করে এসেছিলাম, তাহলে F is equals to just only Q1 Q2 by R square আসতো, আর এটা আসতো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 by R square। তাহলে কোনো একটা মিডিয়ামে তুই যখন ইন্ট্রোডিউস করেছিস, তখন মিডিয়ামে তখন তোর কে এর ভ্যালুটা ধর 1 হোক, 2 হোক, 3 হোক, 6 হোক, যাই হোক, তাহলে সেটা তো ডিনোমিনেটর টার্মে আছে। তাহলে সেই ওয়াইজ আমি কি বলতে পারবো যে ডাইলেকট্রিক কোন একটা মিডিয়ামে প্লেসড করার জন্য ইনস্টিড অফ এয়ার অর ভ্যাকিউম, মানে ভ্যাকিউম অর ইনস্টিড এয়ারের পরিবর্তে যে ফোর্সটা দুটো চার্জের মধ্যে ফিল করছে বা দুটো চার্জ যেটা ফিল করছে, সেই ফোর্সটা হচ্ছে 1/k টাইমস ডিক্রিজ করছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ পারমিটিভিটি, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ পারমিটিভিটি। দেখ ব্যাপারটা হচ্ছে আমি এই রিলেশনটা নিয়েই করছি, F is equals to 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 by R square। তাহলে এপসাইলন নট ইজ ইকুয়ালস টু Q1 Q2 by F R square। তাহলে যদি আমি বলি যে দেখ ইন SI, দেখ Q1 Q2 তার মানে দুটোই চার্জ, তা চার্জের SI ইউনিট কি
কুলম, তাহলে কুলম স্কোয়ার বাই এফ, এফ মিনস কি ফোর্স, তার মানে নিউটন, আর আর এর স্কোয়ার আছে, আর তো ডিস্টেন্স, তাহলে অবভিয়াসলি হবে এসআই ইউনিটে মিটার স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি দেখ কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এসআই ইউনিট কার না এপসাইলন নট। তাহলে ওই যে তখন লিখেছিলাম দেখ যে 8.854 ইন্টু 10⁻⁻12, তাহলে কি হবে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। তাহলে আমি এটা লিখতে পারি। আচ্ছা, আর যদি বলিস ইন সিজিএস তাহলে কি লিখবি, দেখ চার্জের হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ অফ চার্জ। দেখ ইএসইউ অফ চার্জ এই লেখাটা অনেকটা বড়, তো সেক্ষেত্রে আমার স্ট্যাট কুলম লেখাটাই বেটার। স্ট্যাট কুলম স্কোয়ার বাই ফোর্সের ইউনিট কি হবে তাহলে ডাইন, আর ডিস্টেন্স বা লেন্থ তার ইউনিট হবে সেন্টিমিটার, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে সেটাকে লিখবি দেখ স্ট্যাট কুলম তার স্কোয়ার ডাইন টু দি পাওয়ার -1 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে এসআই আর সিজিএস এর ইউনিটটা, এই ইউনিটের পোর্শনটা গেল আমাদের। হ্যাঁ, এরপর দেখ ডাইমেনশন। ডাইমেনশন দেখ আমি এখান থেকেই করে দিই, এই যে রিলেশনটা এপসাইলন নট ইজ ইকুয়ালস টু 1/4 এটা থেকেই দেখ চলে আসছি। চার্জ, চার্জের ডাইমেনশন কি হয় আইটি, তাহলে আই টি তার স্কোয়ার, কারণ দুটো চার্জ ছিল। ফোর্সের ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার মানে কি এল স্কোয়ার, তাহলে কি হবে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3। দেখ এখানে এল ছিল এখানে এল স্কোয়ার ছিল, তাহলে উপরে উঠলে কি হবে এল টু দি পাওয়ার -3। আচ্ছা আই এস স্কোয়ার, আর দেখ এখানে টি স্কোয়ার, এখানে টি টু দি পাওয়ার -2টা উপরে উঠলে টি টু দি পাওয়ার +2 হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার 4, তাহলে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 আই এস স্কোয়ার আর টি টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমার এপসাইলন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে তোর ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, ফ্রি স্পেসই বল আর মিডিয়ামের ক্ষেত্রেই বল, ইউনিট আর ডাইমেনশন তো সব ক্ষেত্রে সেমই হবে, তাহলে সেটা এইটাকে আমরা ওখান থেকে লিখতে পারি ইউনিট এন্ড ডাইমেনশন। এবার দেখ এই জায়গাটায় আমি একটা জিনিস লিখবো যে এই যে কুলমস লটা, ঠিক আছে, কুলমস লটা হচ্ছে দুটো চার্জের মধ্যে ফোর্স বা কুলম ফোর্সটা। এখানে আমি একটা জিনিস দেখ স্টেটমেন্ট হিসেবে লিখে দিচ্ছি যে ফোর্স বিটুইন টু চার্জেস কি ফোর্স না অবভিয়াসলি কুলম ফোর্স between two charges is not depends on the other charge near it। দেখ ব্যাপারটা হচ্ছে আমি লিখেছি দেখ কুলম ফোর্স between two charges is not depends on the other charge near on it। মানে ব্যাপারটা হচ্ছে দেখ বলি এইখানে একটা চার্জ আছে এইখানে একটা চার্জ আছে Q1 এটা Q2 এটা, এদের দুজনের মধ্যে যে ফোর্সটা সেই ফোর্সটা কিন্তু অল টাইমই 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ারই কিন্তু থাকবে। তাতে যদি এই জায়গাটায় Q3 চার্জ থাকে তাতেও কিন্তু এইটাই হবে, Q3 থাকুক এইখানে Q4 থাকুক এইখানে Q5 থাকুক। হ্যাঁ তুই যদি বলিস
যে কিউ ওয়ান এর ওপর টোটাল ফোর্স কত, তাহলে অবভিয়াসলি সেটা চেঞ্জ হবে। কিউ ওয়ান এর ওপর কিউ টু ও ফোর্স অ্যাপ্লাই করবে, কিউ থ্রি ও ফোর্স অ্যাপ্লাই করবে, কিউ ফোর ও অ্যাপ্লাই করবে, কিউ ফাইভ ও অ্যাপ্লাই করবে। কিন্তু এদের দুজনের মধ্যে যে ফোর্সটা সেটা কিন্তু আদার্স চার্জের উপর ডিপেন্ডেবল নয়। মানে এমন কোনোদিনই হবে না যে এফ ইজিক্যালস টু এখানে পাঁচটা চার্জ আছে তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর বাই আর স্কোয়ার, সেটা কোনোদিন হবে না। যদি আমাকে বলতেই হয় এই কিউ ওয়ান চার্জটা কতটা ফোর্স ফিল করছে, তাহলে এই একটা হবে, এক আর দুই এর মধ্যে, এক আর তিনের মধ্যে হবে, মানে 1 2 1 3 1 4 1 5, এটা হচ্ছে টোটাল ওয়ান এর ওপর যে ফোর্সটা আসবে সেটা বলতে পারিস। তার জন্য আমি লিখেছি যে আদার্স চার্জের উপর ডিপেন্ড করে না। ওকে, আচ্ছা দেন দেখ আরেকটা জিনিস লিখছি আমি এখানটায়, কুলম্বস ল is not an universal law. কুলম্বস লটা কিন্তু ইউনিভার্সাল ল নয়। কেন ইউনিভার্সাল ল নয় কেন? দেখ ইউনিভার্সাল ল তো আমরা তখনই বলি, যেমন দেখ এখানে গ্র্যাভিটেশনে আমরা বলতাম এফ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। কেন না এই জিটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতাম, এর যে ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতো 6.67 ইন্টু 10⁻⁻11, যেটা দেখ ক্লাস 11 আমরা করে এসেছি। কিন্তু এখানের ক্ষেত্রে দেখ এই যে এফ ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন কিউ ওয়ান কিউ টু বাই আর, তাহলে 1/4 কে এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে একবার ভেবে দেখতো এই যে কে এর ভ্যালুটা মিডিয়াম টু মিডিয়াম চেঞ্জ করবে। তোদের আমিই বলে এলাম দেখ যে ওয়াটারের ক্ষেত্রে 80.6, গ্লাসের ক্ষেত্রে 6, এক্সেট্রা এক্সেট্রা করে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রত্যেক মিডিয়ামের ক্ষেত্রে যদি কে এর ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে কিন্তু লটা ইউনিভার্সাল ল হবে না। তাহলে এইখানে দেখ এই জায়গাটা আরো লিখে দিচ্ছি যে সিন্স দি ভ্যালু অফ dielectric constant and electrical permittivity of medium changes as we change the medium. মিডিয়ামটা দেখ যত চেঞ্জ করব তত তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর তার সাথে সাথে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা বলতে পারি হচ্ছে কুলম্বস ল ইউনিভার্সাল ল নয়। দেখ এটাকে লিখতে পারি, নেক্সট হেডিং করছি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ব্যাপারটা দেখ বলি, ধর এইখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে কিউ ওয়ান, এই জায়গাটায় যে চার্জটা আছে সেটা হচ্ছে কিউ টু, এইটা হচ্ছে অরিজিন ও। ঠিক আছে, আমি এরকম ধরা নিলাম যে অরিজিন হচ্ছে এটা। অরিজিন থেকে এক নাম্বার যে চার্জের ডিস্টেন্স সেটাকে আমি দিলাম হচ্ছে দেখ r1 ভেক্টর, আর অরিজিন থেকে সেকেন্ড যে চার্জটা সেটার যে ডিস্টেন্স সেটাকে দিলাম দেখ r2 ভেক্টর। দেন কিউ ওয়ান থেকে
Q2 যখন বলবো তখন সেটাকে লেখা হয় কি R21, আর Q2 থেকে Q1 যখন বলবো তখন হয় কি R12 ভেক্টর। ঠিক আছে, Q1 থেকে Q2 যখন যাচ্ছি আর Q2 থেকে Q1 যখন আসছি তখন দেখ দুটো ভেক্টরিক্যাল ফর্ম লিখে দিচ্ছি। কারণ দেখ ক্লাস 11-এ দেখ আমরা পড়েছিলাম যে A থেকে B ভেক্টর, এটা A এটা B, যদি এই ডিরেকশনে যাস তখন কি হবে, যদি এই ডিরেকশনে যাস তখন কি হবে, মানে দুটো পয়েন্টের মধ্যেও ডিস্টেন্স যখন বলি আমরা দেখ যে A একটা পয়েন্ট কোঅর্ডিনেট হচ্ছে 1,2, A একটা কোঅর্ডিনেট 1 2 না দিয়ে দেখ যদি এরকম ধারাই লিখতাম আমি x1, y1, এটা লিখলাম x2, y2, তা তখন কি বলতিস x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1, এটা হতো জিনিসটা। তাহলে ব্যাপারটা কি দেখ x2 মাইনাস s1 সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা, তাহলে 1 থেকে 2 এ গেলে তাহলে সেকেন্ড মাইনাস ফার্স্ট, তাহলে r21, কিন্তু 2 থেকে 1 এ এলে ফার্স্ট মাইনাস সেকেন্ড r12, এই সেন্সে দেখ এটাকে আমি লিখেছি। তাহলে এবার দেখ যদি আমি এখন লিখি যে সো force acting on Q2, force acting on Q2 due to Q1, মানে Q1 যে চার্জ, Q1 চার্জের জন্য Q2-র ওপর যে ফোর্স, তাহলে সেটা কত হবে, Q2-র ওপর ফোর্স বলেছি দেখ, তাহলে এটাকে ঠিক লেখা হয় F12 দি, Q1 চার্জের জন্য Q2 চার্জের উপরে, that is force acting on Q2 due to Q1, দেখ 1/4 pi epsilon naught Q1 Q2, দেখ 2 নম্বর চার্জের উপরে 1 নম্বরের জন্য, তাহলে 1 থেকে 2 এর ডিস্টেন্স, তার মানে এটা হবে R21 স্কয়ার ইনটু R21 ক্যাপ। অল টাইম মনে রাখবি এইটা যদি 1 2 হয় এটা 21 হবে, কারণ আমি দেখ লিখেছি ফোর্স অ্যাক্টিং অন Q2 ডিউ টু কে Q1, তাহলে Q1 এর জন্য মানে Q1 থেকে Q2 ডিস্টেন্স, দ্যাট মিন্স হচ্ছে R21। ওকে, তাহলে কমা দিয়ে লিখে দে হোয়ার R21 is the unit vector যার ভ্যালু 8, আমি তো সেটাই বলছিলাম। দেখ আমি লিখেছি ফোর্স অ্যাক্টিং অন Q2 ডিউ টু Q1, তার মানে সেকেন্ডটার ওপর ফোর্সটা তুই ক্যালকুলেট করতে চাইছিস, কার জন্য, একের জন্য, তাহলে সেকেন্ডটার উপর যখন বলবো দেখ, তাহলে এই চার্জটা তো এই চার্জটাকে ফোর্স অ্যাপ্লাই করবে, মানে 1 নাম্বার চার্জটা 2 নাম্বার চার্জটাকে ফোর্স অ্যাপ্লাই করবে, ল্যাঙ্গুয়েজ যেহেতু দেখ লেখা আছে অ্যাক্টিং অন Q2 ডিউ টু Q1, তাহলে 1 নাম্বার চার্জটা 2 নাম্বার চার্জকে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে ডিস্টেন্সটা 1 থেকে 2, তাহলে R21, সেটাকেই দেখ এখানে রিপ্রেজেন্ট করে এসেছিলাম, তার জন্য এটা R21, আর R21টা কি ইউনিট ভেক্টর অ্যালং, তুই বলতে পারিস বিটুইন দি লাইন জয়েনিং অফ টু চার্জ, এটা এখানে লিখে দিতেই পারিস আবার নাও পারিস। তাহলে R21 ক্যাপ ইজ ইকুয়ালস টু কি হবে, R21 ভেক্টর বাই মড অফ R21 ভেক্টর। দেখ ক্লাস 11-এ করেছিলাম n ক্যাপ ইজ ইকুয়ালস টু সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মড ভেক্টর, যে ভেক্টরের আমরা ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে যাব সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মড ভেক্টর। তাহলে দেখ এখন আমার চলে এলো f অফ 1 2 ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R অফ 21 এর হোল কিউব ইন্টু R21 ভেক্টর। দেখ ক্যাপটাকে আমি ভেক্টরে ট্রান্সফার করে দিয়েছি, তাহলে R21 এখানে নিচে দেখ মড অফ R21 আর স্কোয়ার ছিল, তাহলে কি হয়ে যাবে R21 কিউব হয়ে যাবে। তাহলে সেম অ্যাজ যদি দেখ লিখি যে নাও
force on q1 due to q2, তাহলে কি লিখতে পারি দেখ, f of 2 1 vector is equals to 1 by 4 pi epsilon naught q2 q1 by r12 cube into r12 vector, এটা লিখে দিতে পারি। যেহেতু দেখ ফোর্সটা আমি লিখেছি f21, তাহলে অবভিয়াসলি ডিসটেন্সটা হবে r12, এটা লিখতে পারিস। দেন দেখ আমি লিখছি যে উই নো দ্যাট r21 vector is equals to r2 vector minus r1 and r12 vector is equals to r1 vector minus r2 vector। তাহলে দেখ সেই ওয়াইজ তো আমরা লিখতেই পারি r12 vector is equals to minus of r21 vector। ক্লাস 11 এ দেখ এটাও করেছিলিস যে ab vector is equals to minus of ba vector, তাহলে সেই ওয়াইজ দেখ এখানে লিখেছি r12 vector is equals to minus of r21 vector। তাহলে এই দুটোকে দেখ কম্বাইন করে এখানে আছে হচ্ছে r21, এখানে আছে r12, তাহলে কি আমরা লিখতে পারি না যে f12 vector is equals to minus of f21 vector, f12 vector is equals to minus of f21 vector। তাহলে এই দুটো থেকে তুই কনক্লুশনে কি আসবি, সো কুলম্ব ফোর্স is a mutual force, that means উপরে লিখছি that means the force acting on q1 due to q2 and on q2 due to q1 is same but oppositely directed, that means দেখ ফিগার অনুযায়ী ড্র করলে q1 চার্জ q2 চার্জ, দেখ এ একে এই দিকে হচ্ছে রিপালস করবে, রাইট, যেটাকে আমরা বলি হচ্ছে f12, দ্যাট ইজ এক নাম্বার চার্জটা 2 নম্বরের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা থেকে এদিকে, আর 2 নম্বরটা এদিকে, তাহলে হচ্ছে f21। তাহলে নেগেটিভ সাইনটা এই যে দেখ এখানে নেগেটিভ সাইনটা তুই পেয়েছিস, এই নেগেটিভ সাইনটা, এই নেগেটিভ সাইনটা শুধু কি ইন্ডিকেট করছে, নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে যে ফোর্সটা হচ্ছে দুটো অপোজিট ডিরেকশন। সিমিলারিটি between Coulomb force and gravitational force। দেখ আমি একটা একটা করে পয়েন্ট লিখছি আর সেটাকে এক্সপ্লেন করে যাচ্ছি।
both the force is inversely proportional to the distance between the two body। শুধু কুলম্ব ফোর্স হলে চার্জ বডি হয়ে যাবে। দেখ তাই তো পেয়েছি আমরা, F is equals to Q1 Q2 by R square, আর ওখানে পেয়েছিলাম F is equals to G M1 M2 by R square। তাহলে দুটোই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স। স্কোয়ার অফ দি ডিস্টেন্স এটা হবে অবশ্যই, ঠিক আছে। এটা একটা গেল। সেকেন্ড দেখ আমি লিখছি both the force are conservative force। দেখ এই যে দুটো ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স, দ্যাট ইজ ওয়ার্ক ডান আন্ডার this force is independent of path। দেখ ব্যাপারটা দেখ বলি, এই যে কনজারভেটিভ ফোর্সের কথা বলা হচ্ছে, আমি লিখেছি দেখ বোথ দি ফোর্সেস আর কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ নেচারও লেখা যায়। দুটো ফোর্স, কনজারভেটিভ একটা আর একটা হচ্ছে যেটা কনজারভেটিভ নয়, সেই টাইপ অফ ফোর্সটাকে আমরা কি বলি, যেটা হচ্ছে ডিসিপিয়েটিভ ফোর্স। যার এক্সাম্পল তুই বলতে পারিস হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। মানে অ্যাকচুয়ালি যার জন্য ওয়ার্ক ডান যেটা করতে হয়, যেটাকে রেস্টোর করা যায় না। দেখ ক্লাস 11-এ পড়ে এসেছিস ওয়ার্ক পার এনার্জিতে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স আমরা পড়ে এসেছি টোটালটা। সেই নন কনজারভেটিভ ফোর্সের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। দেখ ফ্রিকশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটা কিন্তু কোনোদিন আমরা রিস্টোর করতে পারি, কিন্তু এই কনজারভেটিভ ফোর্সের আন্ডারে আমরা কিন্তু রিস্টোর করতে পারি। আর একটাও বলা যায় যে কনজারভেটিভ ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডান করলে সেই ওয়ার্ক ডানটা কখনোই পাথ ডিপেন্ডেন্ট হয় না, স্টেট ডিপেন্ডেন্ট হয়। স্টেট ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স, দেখ ঠিক এইটাকে এইভাবে বলা যায়, ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ থেকে বি এদিকে গেছি, বি থেকে এ এদিকে এসছি, সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে। মানে এটা যদি W1 এটা যদি W2 হয়, এই সেন্স ওয়াইজ W1 ইজ ইকুয়ালস টু মাইনাস W2, এই ফিগার ওয়াইজ। হ্যাঁ, মানে এই পাথ বরাবর যদি অন দা সিস্টেম হয়, এই পাথ বরাবর হচ্ছে বাই দা সিস্টেম। আর তুই যদি বলিস এটা এ এটা বি, এও এদিকে গেছে এও এদিকে গেছে, এটা W1 এটা W2, তাহলে অবভিয়াসলি হবে W1 ইকুয়ালস টু W2, ঠিক আছে। দ্যাট ইজ এই যে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, কিন্তু দেখ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট দুটোরই সেম, সেই জন্য আরো বলা যায় ওয়ার্ক ডান আন্ডার দি ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ বাট ডিপেন্ড অন স্টেট। স্টেট মিনস ফাইনাল আর ইনিশিয়াল, এটাই আমরা বলতে পারি। এটা হচ্ছে তোর সেকেন্ড সিমিলারিটি বলতে পারিস। থার্ড সিমিলারিটিতে চলে আসি, দেখ ফোর্স বা বোথ দি ফোর্স, একবারে লিখে দিচ্ছি, বোথ দি ফোর্স আর অ্যাক্ট ইন ভ্যাকিউম। দেখ দুটো ফোর্সই কিন্তু আমার ভ্যাকিউমে অ্যাক্ট করে। বোথ দি ফোর্সেস, আরটা তুলে দে, বোথ দি ফোর্সেস অ্যাক্টস ইন ভ্যাকিউম। দুটো ফোর্সই কিন্তু ভ্যাকিউমে থাকে, অ্যাক্ট করে। দেখ আমরা তোর কুলম্ব ফোর্সও ভ্যাকুয়ামে পেয়ে গেলাম বা ফ্রি স্পেসে পেয়ে গেলাম, আর ওদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স তো পেয়েছিলাম, এটা দেখ সবাই মোটামুটি জানিস, দুটোই কিন্তু ভ্যাকুয়ামে থাকে।
মানে এক্সিস্ট করে, এটা বলতে বোঝায়। ফোর্থ, বোথ দি ফোর্সেস, যে দুটো ফোর্সের কথা বলছি, ঠিক আছে, আর সেন্ট্রাল ফোর্স। দেখে সেন্ট্রাল ফোর্সের ব্যাপারটা আমি একটুখানি বলে দিই তোদের, ঠিক আছে, যেখানে ইকুয়েশনটাকে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ অফ আর ইন্টু আর ক্যাপ। লিখেছি দেখ, বোথ দি ফোর্সেস আর সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে এটাকে দেখ একটু অন্য কালারে কালি দিয়ে লিখছি দেখ আমি, দ্যাট মিনস বা দ্যাট ইজ the forces are acting along the line joining between two particle or body। তাই তো হয় দেখ, কুলম্ব ফোর্স বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স যাই বল, অ্যাট্রাকটিভই হোক আর রিপালসিভই হোক, দুটো ফোর্সই কিন্তু তাদের লাইন জয়েনিং বরাবর অ্যাক্ট করেছে। মানে ধর এইটা দুটো চার্জই নিলাম, এটা কিউ ওয়ান এটা কিউ টু, দেখ তখনই দেখাচ্ছিলাম এই বডিটা এই বডিটাকে এইদিকে, এই বডিটা এই বডিটাকে এদিকে, তাহলে এদের লাইন জয়েনিং তো এটাই, তাহলে লাইন জয়েনিং বরাবরই অ্যাক্ট করছে, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল ফোর্স। ওকে, নেক্সট 6, both the forces, যে দুটো ফোর্স আমরা লিখেছি, both the forces are mutually interactive। এটা কোনটা থেকে বলা যায় দেখ, এইমাত্রই প্রুফ করে এসেছিলাম যে f of 2 1 vector is equals to minus f of 1 2 vector, that is mutual। ঠিক আছে, তার জন্য লিখেছি both the forces are mutually interactive, এটাকে বলতে পারিস। আচ্ছা, আরেকটা দেখ লেখা যায়, যেটা কোথায় লিখি, এই 1 নাম্বারটা মুছে দিয়ে লিখছি দেখ। আরেকটা হচ্ছে 6th, both the forces are spherically symmetric। that is function of r। মানে দেখ, গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্ব ফোর্স এই দুটি হচ্ছে সিমেট্রিক, মানে তাদের যে মধ্যেকার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। দেখ আমি লিখেছি ফাংশন অফ আর, আর মিনস তো হচ্ছে দুটো চার্জ বডির মধ্যে ডিস্টেন্স, দুটো চার্জ বডির মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এই আর এর ওপর হচ্ছে ডিপেন্ডেন্ট ফোর্স দুটোই, সেটাকে আমরা লিখছি হচ্ছে সিমেট্রিক নেচার, এটাকে আমরা বলে থাকি। তাহলে এই যতগুলো লিখলাম দেখ, এগুলো সবকটাই হচ্ছে সিমিলারিটি। ওকে, এরপর আমরা চলে যাব ডিসিমিলারিটি। Dissimilarity between Coulomb force and gravitational force। দেখ, ডিসিমিলারিটির কেস 1 নাম্বার দেখ বলি, gravitational force is very weak, আর অপরদিকে কুলম্ব ফোর্স
ইজ ভেরি স্ট্রং। দেখ ব্যাপারটা এরকম ধরো কেন এসছে, একটা বললাম যে স্ট্রং আর একটা বললাম উইক, কিরকম ধরো দেখ ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে দেখ যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি বা কুলম্ব ফোর্স বলছি, এই দুটো ক্ষেত্রে লক্ষ্য করে দেখ, রিলেশনটা দেখলেই তুই বুঝতে পারবি। ঠিক আছে, দেখ আমি এই রাইট সাইডে রিলেশনটা লিখছি। ধর গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি লিখলাম, জি m1 m2 বাই আর স্কোয়ার, আর কুলম্বটাকে এফ সি দিয়ে ডিনোট করলাম, জি সরি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখ তো একবার ভেবে দেখ যে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ধর আমি কনসিডার করছি আর্থ আর সানের মধ্যে, আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15 করোড় কিলোমিটার। তাহলে এই দেখ এই আর্থ তো ডিনোমিনেটর টার্মে আছে, তার আবার স্কোয়ার আছে, তাহলে 15 করোড় কিলোমিটার তার আবার স্কোয়ার, তাহলে সেটা উপরে গেলে দেখ অনেক স্মল হয়ে যাবে, রাইট? আর এখানের ক্ষেত্রে দেখ আর এর ভ্যালুটা একটা অ্যাটমিক অর্ডারের মতো। ঠিক আছে, আমরা যখন দেখ ওই অ্যাটম চ্যাপ্টারতে আমরা পড়ে এলাম যে অ্যাটমিক নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ আর বাইরের অরবিটে হচ্ছে ইলেকট্রন গুলো আছে, রাইট? তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা খুবই স্মল। তাহলে এইখানে যেমন দেখ একটা এক্সাম্পল দিলাম অ্যাটমিক ডায়ামিটার, যদি তুই ধরিস হচ্ছে 10⁻⁻15 মিটার, তার আবার স্কোয়ার মানে 10⁻30, সেটা উপরে উঠলে কত হবে 10⁻+30। তাহলে সেই সেন্সেই দেখ বলা হচ্ছে কুলম্ব ফোর্সটা হচ্ছে স্ট্রং আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে উইক, এই সেন্সে তুই বলতে পারিস। ঠিক আছে, 2 নম্বর দেখ আমি আসছি, গ্র্যাভিটেশনাল ফোর্স is always attractive। এটা তোরা সবাই জানিস, গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ হয়। আর অপরদিকে কুলম্ব ফোর্স is attractive or repulsive depending on the nature of the charge। depending on the nature of the charge, এটা বলার কিছু নাই, এটা নিশ্চয়ই জানিস। আচ্ছা, থার্ড দেখ যেটা, সেটা হচ্ছে লিখছি দেখ, gravitational force does not depends on the surrounding medium আর হচ্ছে তোর কুলম্ব ফোর্স ডিপেন্ড অন দি সারাউন্ডিং। তো দেখিয়ে এসছি দেখ গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে জি এর ভ্যালুটা তো চেঞ্জ হয় না, আর কুলম্ব ফোর্সের ক্ষেত্রে কে থাকার জন্য মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকার জন্য কুলম্ব ফোর্সের ভ্যালুটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে, সারাউন্ডিং মিডিয়ামের উপর ডিপেন্ড। তাহলে সারাউন্ডিং মিডিয়াম যত চেঞ্জ হচ্ছে সেই ওয়াইজ তুই বলতে পারিস কুলম্ব ফোর্সটা চেঞ্জ হবে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা চেঞ্জ হবে না। এইটা হচ্ছে আমার কি কি না গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্ব ফোর্সের মধ্যে তাদের যে রিলেশন বলতে পারিস তুই, ডিসিমিলারিটি অ্যাকচুয়ালি, এটাকে আমরা এখান থেকে বলতে পারি। ওকে, নেক্সট দেখ, নেক্সট আমি চলে আসছি দেখ যে ইউনিট অফ চার্জ, হ্যাঁ ইউনিট অফ চার্জ,
ইউনিট অফ চার্জ বলতে আমরা এর ডেফিনেশন ক্যালকুলেট করব। ডেফিনেশন, ঠিক আছে, কিভাবে করব দেখ। দেখ আমরা যদি কোনো কিছু রিলেশন পেয়ে যাই, রিলেশনটা পেয়ে গেলে ডেফিনেশন ক্যালকুলেট করা আমার খুব বেশি কিছু লাগে না, ইজিলি আমরা করে ফেলতে পারি। ব্যাপারটা কিরম ধরা, দেখ এফ ইজ ইকুয়ালস টু, মানে আমি কি কি ক্যালকুলেট করতে চাইবো দেখ, একটা হচ্ছে 1 স্ট্যাট কুলমের ডেফিনেশন, আর একটা হচ্ছে 1 কুলমের ডেফিনেশন। চার্জের তো এইটাই ইউনিট, সিজিএস হচ্ছে 1 স্ট্যাট কুলম আর এসআই হচ্ছে 1 কুলম। এই দুটো ডেফিনেশন আমরা ক্যালকুলেট করতে চাই। তো দেখ এফ ইজ ইকুয়ালস টু Q1 Q2 by R square in free space। তাহলে দেখ আমি যদি এখন লিখি F is equals to 1 dyne, R is equals to 1 centimeter and Q1 is equals to Q2 is equals to Q, তাহলে দেখ Q square is equals to 1, Q is equals to plus minus 1। দেখ এই জায়গাটা একটু ভালো করে দেখ, দেখ আমি কনসিডার করেছি এখানে সিজিএস এর রিলেশন যেটা F is equals to Q1 Q2 by R square ফ্রি স্পেসে, F is equals to 1 dyne, R is equals to 1 সেন্টিমিটার আর Q1 Q2 দুটোকে সেম ধরেছি Q, তাহলে Q স্কয়ার is equals to দেখ 1 আসছে, তাহলে Q is equals to কত প্লাস মাইনাস 1, তার মানে একটা প্লাস চার্জ আর একটা হচ্ছে মাইনাস চার্জ, রাইট। তাহলে সেই ওয়াইজ তুই লিখতে পারবি if the Coulomb attractive force, attractive or repulsive, দুটোই করে দিচ্ছি, মানে এই সেন্সেও দেখ এটাকে বলা যায় Q স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, তাহলে কিউটাকে দুটি পজিটিভ হতে হবে বা কিউটাকে দুটি নেগেটিভ হতে হবে, তবে Q স্কয়ার ইজ ইকুয়ালস টু দেখ প্লাস 1 আসবে, এই সেন্সে বলতে পারি। তার জন্য মোস্ট অফ দা বুকসে এটাই লেখা থাকে, অ্যাট্রাকটিভটাকে লেখা থাকে না। ইফ দি কুলম রিপালসিভ ফোর্স of 1 dyne, if the Coulomb repulsive force of 1 dyne arises between two similar charges separated by 1 centimeter, then the two charges are 1 stat coulomb। মানে এটাই যে দুটো চার্জের মধ্যে কুলম ফোর্স যদি তোর 1 ডাইন, কুলম রিপালসিভ ফোর্স 1 ডাইন অ্যারাইজ করে যারা কি 1 সেন্টিমিটার ডিস্টেন্স অ্যাপার্টে রয়েছে, তাহলে সেই চার্জ দুটো হবে হচ্ছে তোর 1 স্ট্যাট কুলম, ঠিক আছে। এবং এটাও দেখ এখানে লিখে দিতে হয় যে ইফ দি কুলম ফোর্স অফ 1 ডাইন অ্যারাইজেস, এই জায়গাটায় দেখ আমি এইখানটায় লিখে দিচ্ছি ইন ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। দেখ আমি তো কে এখানে আনিনি, তাহলে অবভিয়াসলি কিন্তু আমার এটা লেখা উচিত যে ইন ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। ওকে, ঠিক সেম এজ দেখ এটাও করবো, F is equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square। তাহলে এখানে দেখ R is equals to 1 মিটার, এই 1 by 4 pi epsilon naught এর ভ্যালু দেখ 9 into 10 to the power 9, তাহলে F টাকে কত হতে হবে 9 into 10 to the power 9 নিউটন। Q1 is equals to Q2 equals to Q,
তবে কিউ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান হবে। দেখ আবার বোঝ, এই জায়গাটায় দেখ আর এর ভ্যালু ওয়ান, কিউ ওয়ান কিউ টু দুটি হচ্ছে ওয়ান, আনতে হবে। তার জন্য কি করতে হবে আমাকে, এফ এর ভ্যালুটা 1/4πε0 মানে 9 × 10⁹ হতে হবে। তবে দেখ এই 9 × 10⁹ আর এদিকে হচ্ছে 1/4πε0 যেটা, যারও ভ্যালু 9 × 10⁹ সেটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার Q1 Q2 ইজ ইকুয়ালস টু হচ্ছে শুধুমাত্র Q, দ্যাট মিনস Q ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। এইটা শুধুমাত্র দেখ পড়ে থাকে, দেখ আর কিছু পড়ে থাকছে না। তাহলে সেই সেন্সে তুই ডেফিনেশনটা এখানেও এইভাবে লিখতে পারিস, দেখ যে if the Coulomb repulsive force of 9 × 10⁹ Newton arises between two charges separated by 1 meter apart in free space, then the charges are 1 coulomb। তখন আমরা এই দুটো চার্জকে বলতে পারবো হচ্ছে 1 কুলম্ব। অবশ্যই অ্যাট্রাকটিভ হতে পারে, কিন্তু দেখ যখন আমি এখানে কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 এনেছি, তার মানে কিউ ইজ ইকুয়ালস টু তো প্লাস মাইনাস 1 লিখেছি, তার মানে হয় দুটোই প্লাস হবে না হলে দুটোই মাইনাস হবে। একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু দেখ -1 হয়ে যাবে, কিন্তু কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1 তো আমার রিলেশন আসেনি। তুই যদি এইটাই ভাবিস, দেখ Q1 Q2 ইজ ইকুয়ালস টু কিউ কনসিডার করেছিস, তাহলে দেখ কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে +1, তাহলে দুটো কি প্লাস প্লাস ধরতে হবে, নাহলে দুটো কি হচ্ছে মাইনাস মাইনাস ধরতে হবে। দেখ এবার ফিরে আসছি হচ্ছে এই যে চার্জের এসআই আর সিজিএস, এর মধ্যে যদিও দেখ আমি রিলেশনটা তোদেরকে বলে দিয়েছিলাম, একটা অ্যাপ্লাইড রিলেশন আছে, শুধু সেটা বলার জন্য লিখছি আর একবার। দেখ আমাদের ছিল হচ্ছে 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 × 10⁹ ESU, ঠিক। 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 × 10⁹ ESU, এটা আমরা পেয়েছিলাম, দেখবি এলিমেন্টারি ফিনোমেনা যখন করিয়েছি এটা আমি করিয়েছিলাম। এবার একটা অ্যাপ্লাইড আর একটা ইউনিট, যেটা হচ্ছে দেখ 1 EMU ইজ ইকুয়ালস টু হয় 10 কুলম্ব, 1 EMU ইজ ইকুয়ালস টু হয় 10 কুলম্ব, তার মানে 3 × 10⁻10 ESU অফ চার্জ, বা 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব, এটাও তুই বলতে পারিস। এই যে ইএমইউ লিখেছি, দেখ ইএসইউটা কি বলেছিলাম বলতো, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে। আর এই ইএমইউটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। বাদ বাকি রিলেশন দেখ আমি আগের দিন করিয়ে দিয়েছি, আমি ওই জিনিসগুলো আর রিপিট করছি না। নেক্সট চলে আসি, দেখ ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে এসেছিলাম সেই পোর্শনটা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। দেখ এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ব্যাপারটা বলি, আমি লিখেছিলাম দেখ এপসাইলন ইজ ইকুয়ালস টু কে এপসাইলন নট, তার মানে কে ইজ ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন 0। এটাকে আবার এপসাইলন আর দিয়েও ডিনোট করা হয়, মানে কে ইজ ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন 0, এটাকে আবার এপসাইলন আর দিয়েও ডিনোট করি। এইটাকে কি রিপ্রেজেন্ট করা হয়, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে রিলেটিভ
পারমিটিভিটি। কেন? দেখ একটার রেসপেক্টে একটা, দ্যাট ইজ কোন মিডিয়ামের রিলেটিভিটি পারমিটিভিটি এয়ারের রেসপেক্টে কত বা ভ্যাকুয়ামের রেসপেক্টে কত, সেটা হচ্ছে এপসাইলন আর দিয়ে ডিনোট, যেটাকে আমরা রিলেটিভ পারমিটিভিটি বলি, বা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে তুই দেখ এরকম দ্বারা বলতে পারিস যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম is the ratio between the permittivity of medium to the permittivity of free space। দেখ তাই তো হয়েছে, এপসাইলন বাই এপসাইলন নট, তার মানে হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, and that is also known as relative পারমিটিভ। ঠিক আছে, যেটাকে দেখ আমরা আবার রিলেটিভ পারমিটিভিটি হিসেবেও বলি। এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে গেলে আমাকে জাস্ট নর্মালি তুই বলতে পারিস যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম ইজ দ্য রেশিও বিটুইন দি পারমিটিভিটি অফ মিডিয়াম টু দি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তার মানে ফ্রি স্পেসের পারমিটিভিটিটা কোন একটা মিডিয়ামের থেকে যত টাইমস, সেটাকে আমরা বলতে পারি সেই মিডিয়ামটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে পর্যন্ত হলো। তাহলে নেক্সট ক্লাসে দেখ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত করেছি কুলম্বস ল দুটো চার্জের জন্য। ঠিক আছে, এরপর কুলম্বস ল এরই একটা অ্যাপ্লিকেশন, যেটাকে বলতে পারি সুপারপজিশন প্রিন্সিপাল, যেটা হচ্ছে একটা চার্জের ওপর এন নাম্বার অফ চার্জ আছে তার জন্য কি হবে। আর দেখ এলিমেন্টারি ফিনোমেনাতে আমরা পড়ে এসেছিলাম হচ্ছে তোর সারফেস চার্জ ডেনসিটি, দ্যাট ইজ চার্জটা কোন একটা সারফেসে রিডিস্ট্রিবিউট হয়ে আছে বা সারফেসে ডিস্ট্রিবিউট হয়েছে। এরপর আমরা করবো সেটা যদি সেই সারফেসটা তোর মানে 2 ডাইমেনশন না হয় 1 ডাইমেনশন অর 3 ডাইমেনশন হয়, 2 ডাইমেনশনটাও তার সাথে করব, মানে যেটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি একটা ওয়্যারে যদি থাকে, সারফেস চার্জ ডেনসিটি যেটা যেমন একটা 2D প্লেনে এমন একটা অবজেক্ট আছে তার সারফেসে থাকে, আর হচ্ছে 3 ডাইমেনশন মানে একটা কিউব ধর, এই টাইপের যে কোনো সেট। এই নেক্সট দিন আমি যেটা আসবো দেখ সেটা হচ্ছে কুলম্বস ল এর এগুলো, আর কুলম্বস ল এর কিছু অ্যাপ্লিকেশন আছে, হিউজ কিছু নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যাল গুলো নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, চল।